চট্টগ্রাম সমুদ্রবন্দরের সকালটা প্রতিদিনের মতোই কুয়াশাচ্ছন্ন এবং জাহাজের সাইরেনের শব্দে মুখরিত ছিল। লবণের গন্ধমেশা বাতাস আর ক্রেনের একটানা যান্ত্রিক শব্দ মিলে এক ভিন্ন ধরনের কোলাহল তৈরি করছিল। রহমত, যে গত ১৫ বছর ধরে এখানে পণ্য ওঠানামার কাজ করছে, নিজের ঘামে ভেজা নীল শার্টের হাতা গোটাতে গোটাতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার চওড়া কাঁধে জীবনের রুক্ষতা এবং হাজারো মনের বোঝার ছাপ স্পষ্ট। সে জেটির একধারে বসে ভোরের আলো ফোটার প্রহর গুনছিল, যা আজও মেঘের চাদরে ঢাকা। তার দুই হাত জাহাজের গ্রিজ আর ধুলোয় কালছে হয়ে গিয়েছিল, কিন্তু সেই শ্রান্ত হাত দুটোতে অদ্ভুত এক শক্তি লুকিয়েছিল। রহমতের বুকে ঝোলানো ৭১ নম্বর টোকেনটাই এখন তার একমাত্র পরিচয়, যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখত। যখনই কোনো ব্যবসায়ী তাকে তাচ্ছিল্য করে শ্রমিক বলে ডাকত, তার ভেতরে একটা চাপা কষ্ট মোচড় দিয়ে উঠত। কিন্তু নিজের অভাবের কাছে সে বড্ড নিরুপায় ছিল। সে তার যৌবনের রঙিন স্বপ্নগুলো এই জেটির বিশাল বিশাল কন্টেনারের আড়ালেই কোথাও চিরতরে কবর দিয়েছিল। এখন কেবল বেঁচে থাকার তাগিদ আর একটি পুরনো গোপন প্রতিজ্ঞা রক্ষার লড়াই অবশিষ্ট ছিল। সিঙ্গাপুর থেকে আসা বিশাল কার্গো জাহাজটি জেটি নম্বর ৩-এ নোঙর করতেই চারদিকে ব্যস্ততা চরম আকার ধারণ করল। রহমত দ্রুত একজন ধনী আমদানিকারকের দিকে এগিয়ে গেল, যার নির্দেশে ভারী ভারী কাঠের বাক্স নামানো হচ্ছিল। সে একসাথে ২টি বড় বাক্স নিজের পিঠে তুলে নিল। তার কোমরের হাড়ে টান ধরছিল এবং হাঁটুর পেশিগুলো কাঁপছিল, কিন্তু সে টু শব্দ না করে সামনের দিকে পা বাড়াতে থাকল। এই যান্ত্রিক পৃথিবীতে সে ছিল কেবল একটি মাল টানার বাহন, যার ভেতরের হাহাকার শোনার মতো সময় কারও ছিল না। কাজ শেষে সেই কোটিপতি ব্যবসায়ী রহমতের দিকে তাচ্ছিল্যের সাথে কয়েকটা ময়লা নোট ছুড়ে দিল। রহমত যখন তার প্রাপ্য মজুরির বাটি টাকাটা চাইল, তখন লোকটি তাকে ধমক দিয়ে বলল যে তার মতো অশিক্ষিত লোকের এর চেয়ে বেশি পাওয়ার যোগ্যতাই নেই। রহমতের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে খুব ভালো করেই জানত, রাগের বশবর্তী হয়ে কাজ হারালে তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে। সে নোটগুলো পরম যত্নে পকেটে ঢুকিয়ে রাখল। এই সামান্য কাগজগুলো তার কাছে কেবল টাকা ছিল না, বরং অনেক দূরের একটি স্বপ্নের ইমারত গড়ার মূল ভিত্তি ছিল। দুপুরের কাঠফাটা রোদে জেটির এক কোনায় বসে রহমত তার আনা পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খাচ্ছিল। তার পাশে রাখা ছিল একটি মূর্ছে ধরা টিনের কৌটো, যার ভেতর সে তার হাড় ভাঙা খাটুনির জমানো পয়সাগুলো সযত্নে রেখে দিত। এই ভাঙাচোরা কৌটোটা তার কাছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সিন্দুকের মতো ছিল। নিজের পেট অর্ধেক খালি থাকলেও কৌটোটা ভারী হতে দেখলে তার মনে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসত। জেটির অন্যান্য শ্রমিকরা তাকে নিয়ে হাসাহাসি করত এবং বলত সে টাকার কুমির হতে চায়, কিন্তু রহমত কারোর কথার জবাব দিত না, কেবল মুচকি হাসত। ঠিক তখনই পোর্টের মাইকে একটি বিশেষ ঘোষণা ভেসে এলো। কাস্টমস এবং অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্সের নতুন এবং অত্যন্ত কড়া একজন কমিশনার আজ বিকেলে পোর্ট পরিদর্শনে আসছেন। মুহূর্তের মধ্যে পুরো কাস্টমস ইয়ার্ডে হইচই পড়ে গেল। পরিচ্ছন্নতা কর্মীরা জেটির চারপাশ পরিষ্কার করতে ছুটল এবং নিরাপত্তা রক্ষীরা নিজেদের পজিশন নিতে শুরু করল। রহমতও এই খবরটি শুনল এবং কমিশনার শব্দটি কানে যেতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে জানত না এই নতুন সাহেব কে, কিন্তু এই পদবীর কথা শুনলেই তার অতীতের একটি পাতা সশব্দে উল্টে যেত। তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন সে হারিকেনের আলো জেলে এক ছোট্ট ছেলেকে ঘণ্টার পর ঘণ্টা পড়তে সাহায্য করত। সে নিজে তার একমাত্র উপার্জনের সম্বল বিক্রি করে দিয়েছিল, যাতে সেই ছোট্ট ছেলেটির পড়াশোনা কখনো অর্থের অভাবে থমকে না যায়। সেই স্মৃতিগুলো আজও তার ক্লান্ত দেহে সঞ্জীবনীর মতো কাজ করত। সে তার পকেট থেকে পলিথিনে মোড়ানো একটি পুরনো কলম বের করল, যা অনেক বছর আগে সেই ছোট্ট ছেলেটি তাকে দিয়েছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কলমটি আবার লুকিয়ে রেখে কাজে ফিরে গেল। বন্দরের চেহারা কয়েক ঘন্টার মধ্যে পুরোপুরি পাল্টে গেল। চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর বিছানো হল। রহমত দেখল বড় বড় কর্তারা কিভাবে নার্ভাস হয়ে দাঁড়িয়ে আছেন। ক্ষমতাবানদের এই তোষামত করার প্রথাটাকে সে মনে মনে ভীষণ ঘৃণা করত। সে আরেকটি ভারী বস্তা কাঁধে তুলে নিয়ে গুদামের দিকে হাঁটতে শুরু করল। তার পুরনো ঘাড়ের ব্যথাটা আবার মাথাচাড়া দিয়ে উঠছিল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে নিল। তাকে এই বস্তাগুলো টানতেই হবে, কারণ ওই টিনের কৌটোর শূন্য স্থান তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াত। বিকেলের দিকে যখন সূর্যের তেজ কমতে শুরু করেছে, পোর্টের প্রধান গেট দিয়ে সাইরেন বাজিয়ে পরপর কয়েকটি কালো গাড়ি প্রবেশ করল। মাঝখানের গাড়ি থেকে একজন সুদর্শন এবং তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন তরুণ অফিসার নেমে এলেন।
তিনিই ছিলেন নতুন কাস্টমস কমিশনার তারিক। সে মাটিতে পা রাখতেই রহমতের দৃষ্টি তার উপর গিয়ে স্থির হল। রহমতের মনে হল পুরো জেটির কোলাহল যেন এক নিমিষে থেমে গেছে। সে মন্ত্রমুগ্ধের মতো তারিকের দিকে তাকিয়ে রইল। চারদিকে কমান্ডোদের কড়া পাহারা। তারিকের হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো অনিয়ম সহ্য করার পাত্র নয়। সে জেটির প্রতিটি কোণ নিখুঁতভাবে পরীক্ষা করতে শুরু করল। রহমত তাড়াতাড়ি একটি বিশাল কন্টেনারের পেছনে নিজেকে আড়াল করে নিল। তার ভয় হচ্ছিল তার এই ছেঁড়া ঘামে ভেজা পোশাক যেন ওই জাঁকজমকপূর্ণ অফিসারের নজরে না পড়ে যায়। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। এই কি সেই ছেলে যার ভবিষ্যতের জন্য সে নিজের বর্তমানকে ধ্বংস করেছিল? নিজের চোখকেই যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। চরম গর্ব আর তীব্র এক ব্যথার ঢেউ তাকে আছড়ে পড়ল। পরিদর্শনের এক পর্যায়ে তারিকের নজর পড়ল জেটির শ্রমিকদের বিশ্রামাগারের দিকে। ভেতরের স্যাঁতস্যাঁতে পরিবেশ আর নোংরা অবস্থা দেখে রাগে তারিকের চোয়াল শক্ত হয়ে গেল। সে সাথে থাকা অফিসারদের তীব্র ভর্ৎসনা করে জানতে চাইল, দেশের অর্থনীতির চাকা যারা ঘোরায় তাদের অবস্থা এমন মানবেতর কেন? কন্টেনারের আড়াল থেকে রহমত সেই পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। এই সেই একই তেজদীপ্ত গলা যা বহু বছর আগে তাদের গ্রামের ধুলোমাখা উঠোনে শোনা যেত। সে চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছে আবার মাল টানার কাজে লেগে পড়ল। সে জানত বেশিক্ষণ তাকিয়ে থাকলে সে নিজের আবেগের বাঁধ আর ধরে রাখতে পারবে না। রহমতের বন্ধু মজিদ পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলল, নতুন সাহেব তো দেখছি একেবারে বাঘের বাচ্চা। রহমত নিরুত্তর রইল। সে নিজের কাজে মনোযোগ দিল। তবে তার অন্তরাত্মা বলছিল আজকের এই বিকেলটা তার জীবনে কোনো একটা বিশাল ঝড়ের পূর্বাভাস নিয়ে এসেছে। সে পকেটে হাত দিয়ে আরেকবার সেই পুরনো কলমটা ছুঁয়ে দেখল। সে তারিককে একবার প্রাণ ভরে কাছ থেকে দেখতে চাইছিল, কিন্তু তাদের মাঝে এখন সামাজিক মর্যাদার এক অলঙ্ঘনীয় মহাসাগর তৈরি হয়ে গেছে। একজন সাধারণ ডক শ্রমিক আর একজন কাস্টমস কমিশনারের দূরত্ব তো আলোকবর্ষের সমান। তারিক তার দলবল নিয়ে সেই জেটির দিকেই এগিয়ে আসছিল যেখানে রহমত কাজ করছিল। সাথে ক্যামেরাম্যান এবং সাংবাদিকের ভিড়। রহমত তার গলায় থাকা গামছা দিয়ে মুখটা ঢেকে ফেলার আপ্রাণ চেষ্টা করল। সে কোনোভাবেই চাইছিল না তার পরিচয় এখানে ফাঁস হয়ে যাক। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবেকে এক খালাসির হাত থেকে একটি ভারী লোহার যন্ত্রাংশ ছিটকে সোজা তারিকের পায়ের কাছাকাছি গিয়ে পড়ল, আর রহমত সেটা আটকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। সাথে সাথে সিকিউরিটি গার্ডরা তেড়ে এলো এবং রহমতকে কলার চেপে ধরে সরিয়ে দিল। সবার সামনে রহমতকে চরমভাবে অপমান করা হচ্ছিল। সুপারভাইজার রহমতের দিকে তেড়ে এসে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিল। রহমত মাথা নিচু করে মাটিতে পড়ে থাকা জিনিসটা তুলতে গেল এবং কাঁপা কাঁপা গলায় মাফ চাইল। তারিক হাত তুলে সবাইকে থামতে বলল। সে মনোযোগ দিয়ে সেই ধুলোমাখা শ্রমিকটির দিকে তাকাল। রহমতের মুখ গামছায় ঢাকা থাকলেও তার শার্টের বোতামবিহীন অংশ দিয়ে সেই পুরনো ৭১ নম্বর টোকেনটি তারিকের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারল না। তারিকের মুখের কাঠিন্য এক মুহূর্তের জন্য যেন উধাও হয়ে গেল। তার চোখে এক অবিশ্বাস্য বিস্ময় ফুটে উঠল, যা উপস্থিত কেউই লক্ষ্য করল না। তারিক তার বডিগার্ডদের ইশারায় পেছনে সরিয়ে গেল। সে ধীর পায়ে রহমতের দিকে এগিয়ে গেল। পুরো জেটিতে তখন পিনপতন নীরবতা। সবাই ভাবছিল এই রগচটা অফিসার হয়তো এখন এই শ্রমিককে কঠিন কোনো শাস্তি দেবেন। রহমতের শরীর ভয়ে অরষ্ট হয়ে আসছিল। সে ভাবল হয়তো আজই তার এই কাজের শেষ দিন, অথবা তাকে সোজা হাসতে পাঠানো হবে। সে নিজের কপালকে দুষছিল। এত বছর পর প্রথম দেখাটা যে এমন অপমানজনক হবে তা সে কল্পনাও করেনি। কিন্তু তারিক তাকে কিছুই বলল না। সে কেবল রহমতের কালচে হয়ে যাওয়া শক্ত হাত দুটোর দিকে তাকিয়ে রইল। সে দেখল কিভাবে এই মানুষটি সবার অপমানের সামনে নিজেকে গুটিয়ে নিয়েছে। তারিকের মনের মুকুরে একটি পুরনো ছবি ভেসে উঠল, যেখানে এক বলিষ্ঠ যুবক তাকে কাঁধে বসিয়ে গ্রামের মেলায় নিয়ে যেত। সে একটা গভীর শ্বাস নিয়ে নিজের ভেতরের প্রবল জলোচ্ছ্বাসকে আটকে রাখল। সে এখন একটি গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে, কিন্তু তার ভেতরের সত্তা ডুকরে কেঁদে উঠছিল। রহমত সাহস করে একবার চোখ তুলে তাকাল। মাত্র ১ সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হল, আর সেই ১ সেকেন্ডেই যেন ১৫ বছরের জমানো সব না বলা কথা আদান প্রদান হয়ে গেল। রহমতের চোখে ছিল সেই পুরনো স্নেহ, যা সে আড়াল করতে চাইছিল। তারিক সেই চোখের গভীরে লুকিয়ে থাকা আত্মত্যাগের মহাসাগরটা ঠিকই চিনতে পারল। একটি বাক্য উচ্চারিত হল না, অথচ মহাকাব্য লেখা হয়ে গেল।
কিন্তু সমাজের কাঠিন্য তখনও তাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, যা একজন অভিজাত অফিসারকে একজন শ্রমিকের কাছ থেকে দূরে থাকতে বাধ্য করে। তারিক পেছনে ঘুরে হাঁটা শুরু করল, কিন্তু তার পদক্ষেপে আর আগের মতো সেই কাঠিন্য ছিল না। সে পোর্ট ম্যানেজারকে কড়া নির্দেশ দিল যেন সব শ্রমিকদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। রহমত সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ছোট্ট তারিক আজ এত ক্ষমতাশালী এক মানুষে পরিণত হয়েছে। তার সমস্ত কষ্ট আজ সার্থক হল, কিন্তু সে নিজে এই সাফল্যের অংশীদার হতে পারল না। সে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো এবং টিনের কৌটোর কথা ভেবে হাসল। রাত গভীর হচ্ছিল এবং পোর্টের বিশাল ফ্ল্যাডলাইটগুলো জ্বলে উঠেছিল। রহমত জেটির এক প্রান্তে একা বসেছিল, যেখানে কিছুক্ষণ আগে তারিকের দামি জুতোর ছাপ পড়েছিল। তার আজ কোনো ক্ষুধা ছিল না, তার ভেতরে কেবল এক পরম তৃপ্তি কাজ করছিল। সে তার জীবনের শ্রেষ্ঠ কাজটির পরিণতি নিজ চোখে দেখে ফেলেছে। সে বুঝতে পারছিল যে তার দায়িত্ব এখন শেষ। সেই বন্দরের একটি তুচ্ছ শ্রমিক ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। অন্যদিকে তারিকের সামনে পড়ে আছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। সে তার ছেঁড়া গামছাটা কাঁধে ফেলে কর্ণফুলী নদীর পাড়ে তার অন্ধকার বস্তির দিকে হাঁটা শুরু করল। নদীর কালো জলের দিকে তাকিয়ে তার মনে হল কর্ণফুলীর প্রতিটি ঢেউ যেন আজ তাকে কুর্নিশ জানাচ্ছে। তার গাল বেয়ে 2 ফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। এই জল কষ্টের ছিল না, বরং এক দীর্ঘ নীরব তপস্যার সফলতার ছিল। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল যে সে কোনোদিন তারিকের সামনে নিজের পরিচয় নিয়ে দাঁড়াবে না। তারিক ভালো থাকুক, সম্মান নিয়ে বাঁচুক, এতেই তার শান্তি। কিন্তু নিয়তি যে তাদের জন্য আরও বড় কোনো চমক সাজিয়ে রেখেছে তার রহমত ঘুণক্ষরেও টের পায়নি। 15 বছর আগের মহেশখালী দ্বীপের সেই ছোট্ট গ্রামটি আজও রহমতের স্বপ্নে হানা দিত। সমুদ্রের পার ঘেঁষা সেই গ্রাম, যেখানে নোনা বাতাস আর মানুষের সরলতা একসাথে মিশে থাকত। রহমত এবং তারিকের সম্পর্কটা ছিল একেবারে আত্মিক। তারিক বয়সে ছোট হলেও রহমত তাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসত। তারা দুজনে প্রায়ই সাগরের পাড়ে বসে ভবিষ্যতের বড় বড় গল্প ফেঁদে বসত। দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী হলেও তা কখনো তাদের এই পবিত্র বন্ধনে চির ধরাতে পারেনি। তারিকের বাবা ছিলেন গ্রামের একমাত্র হাইস্কুলের অত্যন্ত সৎ ও আদর্শবান শিক্ষক। তার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে প্রশাসনের বড় কর্মকর্তা হবে এবং সমাজ থেকে দুর্নীতি সমূলে উৎপাটন করবে। কিন্তু ভাগ্য বড় নির্মম। এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের হাতে মানুষকে বাঁচাতে গিয়ে তিনি সাগরের বুকে চিরতরে হারিয়ে যান। পুরো পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ে। সংসারের ঘানি এবং পাওনাদারদের চাপ তারিকের মা আমেনা বেগমের কাঁধে এসে পড়ে। সেই দুঃসময়ে তারিকের পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। রহমত যখন তার আদরের ছোট ভাইয়ের চোখে হতাশার অন্ধকার দেখতে পেল, তখন তার বুকটা ফেটে যাচ্ছিল। রহমতের নিজের বলতে তেমন কিছু ছিল না, শুধু তার বাবার রেখে যাওয়া একটি পুরনো মাছ ধরার ট্রলার ছিল, যা দিয়ে সে সাগরে মাছ ধরে পেট চালাত। সে কাউকে কিছু না জানিয়ে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলল। সে গ্রামের এক সুদখোর মহাজনের কাছে নিজের উপার্জনের একমাত্র সম্বল সেই ট্রলারটি জলের দরে বিক্রি করে দিল। সে জানত এটি বিক্রি করা মানে নিজের হাত পা কেটে ফেলা, কিন্তু তারিকের স্বপ্ন বাঁচিয়ে রাখা তার কাছে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমেনা বেগম যখন সেই বিক্রির টাকাগুলো দেখলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি রহমতকে জিজ্ঞেস করলেন এর বিনিময়ে সে কী চায়। রহমত শুধু একটি কথাই বলেছিল, তারিক যেন কোনোদিন এই আত্মত্যাগের কথা জানতে না পারে। সে চাইত না তারিক কোনোদিন এই ঋণের ভার বুকে নিয়ে বাঁচুক। সে বলেছিল তারিকের সফলতাই হবে তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। পরদিন ভোরে রহমত নিজের ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিল। তারিককে চট্টগ্রাম শহরের কলেজে ভর্তি হওয়ার জন্য লঞ্চে তুলে দেওয়ার সময় রহমত একটু দূরে দাঁড়িয়েছিল। সে দেখল তারিক চোখে জল আর বুক ভরা স্বপ্ন নিয়ে লঞ্চে উঠছে। লঞ্চটি সাইরেন বাজিয়ে ঘাট ছাড়তেই রহমত বুঝতে পারল তার নিজের জীবনটাও এক অজানা ঠিকানায় পাড়ি জমিয়েছে। তার আর কোনো পিছুটান ছিল না। সে একটি ছোট কাপড়ের পুটলি নিয়ে সোজা চট্টগ্রাম সমুদ্র বন্দরে চলে এলো। পোর্টের এই রুক্ষ জগতে পা রেখেই সে জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হল। যে ছেলেটি একসময় খোলা সাগরে স্বাধীনভাবে মাছ ধরত, তাকে এখন বেঁচে থাকার তাগিদে মানুষের গালি শুনে ভারী বোঝা বইতে হচ্ছে। শুরুর দিকটার দিনগুলো ছিল ভয়াবহ রকমের কষ্টের। পিঠের চামড়া ছিলে যেত এবং রাতের বেলা তীব্র ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত।
কিন্তু যখনই তারিখের কথা মনে পড়ত তার সব কষ্ট নিমিষেই গায়েব হয়ে যেত। তার মনে হতো তার শরীরের প্রতিটি ঘামের ফোঁটা তারিখের ভবিষ্যতের এক একটি ইট গাঁথছে। পোর্টের এই যান্ত্রিক কোলাহলের মাঝেও সে নিজের একটি আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল। সে প্রায়ই পুরনো খবরের কাগজ কুড়িয়ে পড়ত যাতে সে বাইরের দুনিয়ার খবর রাখতে পারে। সে জেনেছিল বিসিএস পরীক্ষা নাকি দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা। সে নামাজ পড়ে ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তারিক এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। তার নিজের রাতের ঘুম আর দিনের বিশ্রাম সবকিছুই তারিকের সাফল্যের জন্য উৎসর্গীকৃত ছিল। পোর্টের কাছেই এক নোংরা বস্তিতে সে একটি ছোট ঘর ভাড়া নিয়েছিল। সেই ঘরের স্যাঁতস্যাঁতে দেয়ালে সে তারিকের ছোটবেলার একটি ছবি ঝুলিয়ে রেখেছিল। নিজে না খেয়ে আধপেটা থেকে সে প্রতি মাসে টাকা বাঁচাত এবং অত্যন্ত গোপনে আমেনা বেগমের কাছে পাঠাত। সে আমেনা বেগমকে কসম দিয়েছিল যেন তিনি তারিককে বলেন এই টাকাগুলো তার বাবার কোনো পুরনো সঞ্চয় থেকে আসছে। এই একটি মাত্র মিথ্যার ওপর দাঁড়িয়েছিল রহমতের জীবনের সবচেয়ে পবিত্র সত্য। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার হতে লাগল। তারিকের সাফল্যের খবর একটু একটু করে গ্রামে পৌঁছাতে শুরু করল। রহমত যেদিন জানতে পারল যে তারিক প্রথম চেষ্টাতেই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে, সেদিন সে শাহ আমানত মাজারে গিয়ে মিষ্টি বিতরণ করেছিল। সে খুশিতে আত্মহারা হয়ে কেঁদেছিল। আশপাশের মানুষ তাকে পাগল ভাবছিল। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এই ছেঁড়া জামা পরা কুলিটির ভেতরে একজন মহান দরবেশ বাস করে, যে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে অন্যকে আলো দিচ্ছে। তবে এই 15 বছরের হাড় ভাঙা খাটুনি রহমতের শরীরটাকে ভেতর থেকে জরাজীর্ণ করে দিয়েছিল। ভারী বোঝা টানতে টানতে তার মেরুদণ্ড কিছুটা বেঁকে গিয়েছিল। বয়সের অনেক আগেই তার চুল পাকতে শুরু করেছিল এবং মুখে বলিরেখা পড়ে গিয়েছিল। মানুষ তাকে এখন মাঝবয়সী ভাবতে শুরু করেছিল, কিন্তু তার ভেতরের মানসিক শক্তি এক বিন্দুও কমেনি। সে বিশ্বাস করত পবিত্র কাজের ফল একদিন ঠিকই পাওয়া যায়, তা নিজের জন্য না হলেও প্রিয়জনের জন্য ঠিকই মিলে। অবশেষে একদিন সেই কাঙ্ক্ষিত খবরটি এলো। তারিক কাস্টমস ক্যাডারে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। সেই রাতে রহমত কর্ণফুলির পাড়ে বসে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদেছিল। সেটা ছিল দীর্ঘ 15 বছরের জমানো কষ্টের বাঁধ ভাঙা কান্না। তার মনে হলো আজ তারিকের বাবার আত্মা শান্তি পেয়েছে। তার আর কোনো ভয় নেই। তার ছোট ভাই এখন সমাজের সর্বোচ্চ আসনে বসে মানুষের সেবা করবে। রহমত চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিল যে সে কোনোদিন তারিকের সাথে দেখা করতে যাবে না। সে কোনোভাবেই চাইত না যে একজন বড় অফিসারের পরিচয়ে একজন সামান্য ডক শ্রমিকের নাম যুক্ত হোক। সে নিজেকে এই পোর্টের এই অন্ধকার জগতেই চিরতরে হারিয়ে ফেলার সিদ্ধান্ত নিল। সে শুধু দূর থেকেই তাকে দেখে তৃপ্ত থাকতে চেয়েছিল। এই ভালোবাসায় কোনো প্রাপ্তির আশা ছিল না, ছিল কেবল এক আদিম এবং নিঃস্বার্থ আত্মত্যাগ। এরই মাঝে গ্রামে মহাজনরা আমেনা বেগমকে পুরনো ঋণের জন্য আবার চাপ দিতে শুরু করল। রহমত যখন এই খবর পেল, সে তার টিনের কৌটো হ্যাকে তিল তিল করে জমানো শেষ সম্বলটুকুই বের করে ফেলল। সে বেনামে সেই টাকা গ্রামে পাঠিয়ে দিল, যাতে আমেনা বেগম চিরতরে ঋণমুক্ত হতে পারেন। সেই রাতে রহমতের ঘরে এক মুঠো চালও ছিল না, কিন্তু সে যে পরম শান্তির ঘুম ঘুমিয়েছিল তা পৃথিবীর কোনো রাজপ্রাসাদেও সম্ভব নয়। জেটির অন্য শ্রমিকরা প্রায়ই তাকে ঠাট্টা করে জিজ্ঞেস করত, এত টাকা সে কোথায় পাচার করে? রহমত হাসি মুখে উত্তর দিত, তার এক ছোট ভাই আছে যে শহরের অনেক বড় কলেজে পড়ে। শ্রমিকরা হো হো করে হেসে উঠত আর বলতো, কুলির ভাই আবার কবে থেকে জজ ব্যারিস্টার হওয়া শুরু করল? রহমত তাদের কথায় একটুও রাগ করত না। সে শুধু বলতো, মানুষের ভাগ্য বদলাতে সময় লাগে না, শুধু বুকের ভেতর জোর থাকতে হয়। তারিকের ট্রেনিং শেষ হলো এবং তার প্রথম পোস্টিংয়ের খবরের কাগজে ছাপা হলো। রহমত সেই পত্রিকার কাটিংটি পরম মমতায় তার টিনের কৌটোর ভেতর রেখে দিল। ছবিতে তারিককে কাস্টমসের ইউনিফর্মে অসম্ভব স্মার্ট লাগছিল। তার চোখে সেই পুরনো আগুনটাই জ্বলজ্বল করছিল। রহমত ছবিটায় হাত বুলিয়ে নিজের বুকে চেপে ধরল। তার মনে হলো আজ তার 15 বছরের তপস্যা পূর্ণতা পেয়েছে। কিন্তু নিয়তির হিসেব নিকাশ বোঝা বড় দায়। যে বন্দরটিতে রহমত তার জীবনের যৌবনকাল কাটিয়ে দিল, ঠিক সেখানেই তারিকের পোস্টিং হলো। খবরটা শোনার পর রহমতের বুকের ভেতর প্রবল ঝড় শুরু হয়েছিল। সে চেয়েছিল এই শহর ছেড়ে পালিয়ে যেতে,
কিন্তু তার মন চাইছিল দূর থেকে অন্তত একবার তারিককে মন ভরে দেখতে। সে নিজেকে প্রস্তুত করছিল এমন এক পরিস্থিতির জন্য যার জন্য সে মোটেও তৈরি ছিল না। আজ সন্ধ্যায় পোর্টে ঘটা সেই ছোট্ট ঘটনাটি তার পুরনো ক্ষতগুলোকে আবার তাজা করে দিয়েছে। বস্তির অন্ধকার ঘরে বসে সে ভাবছিল তারিক কি তাকে সত্যিই চিনতে পেরেছে। পরক্ষণেই সে নিজেকে প্রবোধ দিল যে 15 বছরে সে এতটাই বদলে গেছে যে তাকে চেনা অসম্ভব। সে হারিকেনের আলোটা নিভিয়ে দিয়ে মাদুরে শুয়ে পড়ল। রাতের নিস্তব্ধতায় রহমত কেবল তারিকের ভরাট কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। যে গলা তাকে একসময় রহমত ভাই বলে ডাকত, তা আজ কতটা কর্তৃত্বপূর্ণ হয়ে উঠেছে। রহমতের বুকটা গর্বে ভরে উঠছিল। সে বুঝতে পারছিল যে আইনের কঠোর পোশাকের ভেতরেও একটা নরম হৃদয় লুকিয়ে আছে। তারিক কি তার পুরনো শিকড় ভুলে গেছে, নাকি সে শুধু তার দায়িত্ব পালন করছে? এই চিন্তায় রহমতের দুচোখের পাতা এক হল না। পরের দিনের ভোর রহমতের জন্য সম্পূর্ণ নতুন এক পরীক্ষা নিয়ে হাজির হল। সে বুঝতে পারছিল এখন তাকে আরও বেশি সাবধানে থাকতে হবে। সে তার সেই টিনের কৌটোটা বস্তির মেঝের নিচে লুকিয়ে রাখল এবং আবার সেই ঘামে ভেজা নীল শার্টটা গায়ে চাপিয়ে পোর্টের দিকে রওনা হল। তার পাগুলো আজ বেশ ভারী লাগছিল, কিন্তু তার চোখে ছিল এক নতুন দীপ্তি। সে জানত না যে গতরাতে তারিক পোর্ট ম্যানেজারের সাথে কি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। তারিক আসলে পোর্টের পুরনো রেকর্ড তন্ন করে খুঁজছিল। সে জানতে চাইছিল এই 71 নম্বর টোকেনধারী শ্রমিকের আসল পরিচয় কি। সে তার নিজস্ব বিশ্বস্ত সোর্সকে কাজে লাগিয়েছিল রহমতের যাবতীয় তথ্য বের করার জন্য। তারিকের মনে সন্দেহ গাঢ় হচ্ছিল যে এই মুখটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির। এখান থেকেই শুরু হতে যাচ্ছিল এমন এক অধ্যায় যা মানুষের প্রতি মানুষের বিশ্বাসের এক নতুন ইতিহাস তৈরি করবে। চট্টগ্রাম সমুদ্রবন্দরের সেই ব্যস্ততম জেটিতে আজ সকালের হাওয়া যেন এক অজানা গুমোট ভাব নিয়ে এসেছিল। 3 নম্বর টার্মিনাল, যেখানে সারাদিন শুধু লোহালক্কর আর মানুষের ঘামের গন্ধ থাকে, আজ তা এক ঐতিহাসিক ঘটনার কেন্দ্রবিন্দু হতে চলেছিল। রহমত তার ছেঁড়া শার্টটা একটু টেনে ঠিক করল এবং টোকেনটা মুছে নিল। তার বুকের ভেতরটা ধরফর করছিল। সে বারবার কাস্টমস অফিসের দিকে আর চোখে তাকাচ্ছিল, যেখানে কড়া প্রহরা বসানো হয়েছিল। সিঙ্গাপুরের সেই বিশাল জাহাজ থেকে মাল খালাস শুরু হতেই এক উদ্ধত চেহারার শিল্পপতি তার দামি গাড়ি থেকে নেমে শ্রমিকদের উপর চিৎকার করতে শুরু করলেন। তার বেশ কয়েকটি ভারী লোহার সেফ ছিল, যেগুলো সাধারণ নিয়মের চেয়ে অনেক বেশি ভারী। তিনি রহমতকে ইশারা করে একসাথে 2টি সেফ টানতে নির্দেশ দিলেন। রহমত এক মুহূর্ত নিজের শক্তির কথা ভাবল এবং তারপর চুপচাপ সেফ দুটো ট্রলিতে তুলতে গেল। সে জানত এত ওজন তার ভাঙা মেরুদণ্ডের জন্য ভয়ানক ক্ষতিকর, কিন্তু আজ তার চুপ থাকা ছাড়া উপায় ছিল না। মাল নিয়ে যাওয়ার সময় হঠাৎ আরেকটা ট্রলির সাথে ধাক্কা লেগে রহমতের হাত ফসকে একটি সেফ মাটিতে পড়ে গেল। এতে সেফটির একদিকের রং সামান্য চটে গেল। সেই শিল্পপতি রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সবার সামনে রহমতের গালে সজোরে এক চর কষিয়ে দিলেন। জেটিতে কাজ করার শত শত শ্রমিক কাজ থামিয়ে এই দৃশ্য দেখতে লাগল, কিন্তু কেউ সেই প্রতাপশালী ব্যবসায়ীর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস পেল না। লোকটি চিৎকার করে বলছিল যে এই সেফের দাম রহমতের জীবনের চেয়েও বেশি। রহমতের কান ভোঁ ভোঁ করছিল এবং অপমানে তার মাথা নিচু হয়ে গিয়েছিল। সে চুপচাপ হাঁটু গেড়ে বসে পুড়ে যাওয়া জিনিসটা গোছানোর চেষ্টা করতে লাগল। ঠিক তখনই ভারী বুটের শব্দের জেটির মাটি কেঁপে উঠল এবং ভিড় 2 ভাগ হয়ে গেল। কাস্টমস কমিশনার তারিক তার পুরো টিম নিয়ে সেখানে এসে উপস্থিত। তার চোখের চাহনি এত শীতল এবং ভয়ঙ্কর ছিল যে উপস্থিত সবার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই শিল্পপতি ভেবেছিলেন কাস্টমস অফিসার হয়তো তাকেই সমর্থন করবেন, কিন্তু তারিক একটি শব্দও ব্যয় না করে সোজা মাটিতে বসে থাকা রহমতের দিকে হাত বাড়িয়ে দিল। এই দৃশ্য দেখে পোর্টের বড় বড় কর্মকর্তারা হতবাক হয়ে গেলেন। একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার একজন সাধারণ কুলি টাইপের শ্রমিকের দিকে হাত বাড়িয়েছেন। রহমত ভয়ে তার হাতটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তারিকের দৃষ্টি ছিল স্থির। সে রহমতকে এক প্রকার জোর করেই দাঁড় করালো। তারপর সেই ব্যবসায়ীর দিকে ঘুরে অত্যন্ত শান্ত কিন্তু বজ্রকণ্ঠে বলল, আপনি কি জানেন শ্রমিকের গায়ে হাত তোলা এবং তাকে মানসিকভাবে নির্যাতন করা কতটা গুরুতর ফৌজদারি অপরাধ?
কমিশনার সাহেব, এই অশিক্ষিত লোকটা আমার লাখ টাকার মাল নষ্ট করেছে। ব্যবসায়ী নিজের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করলেন। তারিক তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার মালের ক্ষতিপূরণ টাকা দিয়ে মেটানো যাবে, কিন্তু একজন মানুষের আত্মসম্মান আর তার রক্তের ঘামের অপমান কোনো দিন ক্ষমা করা যায় না। সে সাথে সাথে তার পুলিশ টিমকে নির্দেশ দিল, এই লোককে এখনই অ্যারেস্ট করুন এবং পাবলিক প্লেসে হামলার চার্জ গঠন করুন। পুরো জেটিতে ফিসফাস শুরু হয়ে গেল। একজন ক্ষমতাধর শিল্পপতিকে একজন কুলির জন্য গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ যখন লোকটিকে গাড়িতে তুলছিল, তারিক আবার রহমতের দিকে ফিরল। সে দেখল রহমতের কাঁধের পুরনো একটা ক্ষত ফেটে গিয়ে শার্ট ভিজে রক্ত বের হচ্ছে। তারিক সাথে সাথে নিজের পকেট থেকে একটি পরিষ্কার টিস্যু বের করে রহমতের দিকে এগিয়ে দিল। রহমত চোখ তুলে তারিকের দিকে তাকালো। তারিকের চোখে সেই পুরনো নির্ভরতা আর এক না বলা প্রশ্ন, রহমত ভাই, তুমি কি সত্যি সেই? কিন্তু নিজের পদের গাম্ভীর্য তাকে আটকে রেখেছিল। রহমত টিস্যুটি না নিয়ে নিজের গামছা দিয়েই রক্তটা চেপে ধরল এবং দ্রুত সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করল। ৭১ নম্বর টোকেন, দাঁড়াও। তারিকের কণ্ঠস্বরে এমন এক অদ্ভুত অধিকার বোধ ছিল যা রহমতের পা দুটোকে মাটির সাথে পেরেক দিয়ে আটকে দিল। সে ঘুরে দেখল তারিক এক দৃষ্টে তার টোকেনের দিকে তাকিয়ে আছে। তারিকের মনে পড়ে গেল তার মায়ের পুরনো একটি ডায়েরিতে এই ৭১ নম্বর টোকেনের কথা লেখা ছিল, যা রহমত পোর্টে আসার পর প্রথম চিঠিতে জানিয়েছিল। তারিক এখন সত্যের একদম দোরগোড়ায় দাঁড়িয়েছিল। পোর্ট ম্যানেজার দৌড়ে এসে তারিককে স্যালুট করে বললেন, স্যার, আর কোনো ইনস্ট্রাকশন? তারিক রহমতের দিকে আঙুল তুলে বলল, এই শ্রমিকের অবস্থা ভালো নয়, তাকে এখনই পোর্টের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সে আরও নির্দেশ দিল, আজ থেকে পোর্টের প্রতিটি শ্রমিকের জন্য বিশুদ্ধ পানি আর জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। রহমতের মনে হচ্ছিল সে কোনো ঘরের মধ্যে আছে। তারিক তাকে চিনতে পেরেও কেন সরাসরি কিছু বলছে না তা সে বুঝতে পারছিল না। সেই সন্ধ্যায় রহমত তার বস্তির অন্ধকার ঘরে বসে কাঁধের ক্ষতে মলম লাগাচ্ছিল। তার শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু তার মনের ভেতরের তোলপাড় আরও ভয়ঙ্কর। সে বুঝতে পারছিল তারিক তাকে শতভাগ চিনে ফেলেছে। সে ভাবল, এখনই এই শহর ছেলে চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যাওয়া উচিত। সে যদি এখানে থাকে তাহলে তারিকের মতো একজন বড় অফিসারের সম্মানহানি হতে পারে। মানুষ বলবে কমিশনারের ভাই একজন কুলি। এই কলঙ্ক সে তারিককে দিতে পারবে না। ঠিক এমন সময় তার বস্তির বাইরে একটি সরকারি জিপ এসে থামার শব্দ হল। রহমতের বুক ধড়ফড় করে উঠল। সে ভাবল তারিক হয়তো পুলিশ পাঠিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে যখন ভয়ে ভয়ে টিনের দরজাটা খুলল, তখন দেখল সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং আমেনা বেগম। তার চোখে জলের ধারা এবং হাতে সেই পুরনো ৭১ নম্বর টোকেন লেখা চিঠির পাতা। রহমতের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে দ্রুত আমেনা বেগমের পা ছুঁয়ে সালাম করল এবং নিজের এই হতদরিদ্র অবস্থার জন্য ক্ষমা চাইল। আমেনা বেগম তার কাঁপা কাঁপা হাত দুটো রহমতের মাথায় রেখে ডুকরে কেঁদে উঠলেন। বাবারে, তুই আমাদের জন্য নিজের পুরো জীবনটা এভাবে শেষ করে দিলি? তুই তোর যৌবনটা এই পোর্টের ধুলোবালিতে কেন মাটি করলি? তিনি কাঁদতে কাঁদতে প্রশ্ন করলেন। রহমতের মুখে কোনো কথা সরছিল না। সে শুধু বলল, চাচি, আমি তারিককে অনেক বড় দেখতে চেয়েছিলাম। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমেনা বেগম তাকে জানালেন যে তারিক আজ সারা দিন পাগলের মতো পুরনো রেকর্ড ঘেটে এই বস্তির ঠিকানা বের করেছে। এদিকে কাস্টমস অফিসে বসে তারিক একটি পুরনো জমির দলিলের কপি দেখছিল। সে মহেশখালীর সাব রেজিস্ট্রি অফিস থেকে ফ্যাক্স করে আনিয়েছিল সেই রেকর্ড। সে স্পষ্ট দেখতে পেল ১৫ বছর আগে যে ট্রলার এবং জমি বিক্রি করে তার মায়ের ঋণ শোধ করা হয়েছিল তা অন্য কারো নয়, রহমতের বাবার ছিল। নিজের অজ্ঞতার জন্য তারিকের নিজের ওপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল। এতগুলো বছর সে কেন এই সত্যটা জানার চেষ্টা করেনি? তার বুক ফেটে কান্না আসছিল। পরদিন সকালে জেটিতে এক অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছিল। রহমত আজ কাজে আসেনি। অন্যান্য শ্রমিকদের মধ্যে নানা রকম গুঞ্জন শুরু হয়ে গেল। তারিক নিজে ইউনিফর্ম পরে প্রতিটি টার্মিনালে তন্ন তন্ন করে রহমতের খোঁজ করছিল। তার চোখ শুধু একটি নীল শার্ট আর ৭১ নম্বর টোকেন খুঁজছিল। সে তার বিশেষ টিমকে নির্দেশ দিল যেন পুরো চট্টগ্রাম শহরে রহমতকে খোঁজা হয়। তার ভয় হচ্ছিল রহমত হয়তো তার এই আত্মসম্মানের কারণে চিরতরে হারিয়ে যাবে। সে প্রতিজ্ঞা করল আজ সে তাকে হারতে দেবে না। পুলিশের দল যখন রহমতের বস্তিতে পৌঁছাল,
দেখল দরজায় তালা ঝুলছে। রহমত শহর ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একটি ছোট নৌকায় করে কর্ণফুলী নদী পার হওয়ার চেষ্টা করছিল। তার মনে হচ্ছিল তার জীবনের মিশন শেষ, এখন তার লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়াই শ্রেয়। কিন্তু তারিক এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। সে কোস্টগার্ড এবং রিভার পুলিশকে অ্যালার্ট করে দিল। সে তার জীবনের শ্রেষ্ঠ উপহারকে এভাবে হারিয়ে যেতে দিতে পারে না। নদীর মাঝখানে বসে রহমত শেষবারের মতো চট্টগ্রামের পোর্ট এলাকার দিকে তাকাল। তার চোখে কোনো আক্ষেপ ছিল না, ছিল এক পরম তৃপ্তি। সে তার পুরনো টিনের কৌটোটা বুকে জড়িয়ে ধরে রাখল, যার ভেতর তারিকের ছোটবেলার সেই কলমটি সযত্নে রাখা ছিল। সে ভাবছিল, ইস, যদি আরেকবার তারিককে বুকে জড়িয়ে ধরতে পারতাম। হঠাৎ নদীর শান্ত পরিবেশ চিরে পুলিশের স্পিডবোটের তীব্র সাইরেন বেজে উঠল। দ্রুতগতির বোটগুলো রহমতের ছোট নৌকাটিকে চারদিক থেকে ঘিরে ফেলল। রহমত ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো ভুল করে সে কোনো অপরাধ করে ফেলেছে। কিন্তু একটি স্পিডবোট একদম কাছে আসতেই সে দেখল সামনে দাঁড়িয়ে আছে তারিক। তারিক মাইক হাতে নিয়ে আবেগরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, রহমত ভাই, থামো। যে মানুষগুলো মাঝপথে আপনজনকে ফেলে চলে যায়, আমি তাদের ঘৃণা করি। রহমত এই কথা শুনে পাথর হয়ে গেল। বোটটা নৌকার কাছে আসতেই তারিক নিজের পদের তোয়াক্কা না করে এক লাফে রহমতের নৌকায় চলে এলো। সে কিছু না ভেবেই রহমতকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। মাঝ নদীতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। একজন উচ্চপদস্থ কাস্টমস কমিশনার একজন ছেঁড়া শার্ট পরা ডক শ্রমিককে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন। নদীর জল যেন এই স্বর্গীয় মিলনের সাক্ষী হয়ে রইল। আপনি এমন কেন করলেন ভাই? কেন আমাকে এত বছর এই অন্ধকারের মধ্যে রাখলেন? তারিক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। রহমত আলতো করে তাকে ছাড়িয়ে তারিকের কাঁধের ব্যাজগুলো ছুঁয়ে দেখল। সে মৃদু হেসে বলল, তোর এই সাফল্যই আমার সবচেয়ে বড় পুরস্কার ভাই। আমি চাইনি আমার এই গরিব পরিচয়ের ছায়া তোর কেরিয়ারের ওপর পড়ুক। তারিক বুক ফুলিয়ে বলল, আমার এই ইউনিফর্মের আসল জোর এই ব্যাজের নয় ভাই, এর আসল জোর আপনার ওই নিঃস্বার্থ ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তারিক এবং রহমত একই নৌকায় করে ঘাটের দিকে ফিরে আসছিল। এটি কেবল একটি প্রত্যাবর্তন ছিল না, বরং এক নতুন ইতিহাসের সূচনা ছিল। রহমতের এখন আর সমাজের কোনো চোখরাঙানিকে ভয় করার ছিল না, কারণ সে প্রমাণ করেছিল যে মহত্ব কোনো পোশাকে থাকে না, থাকে মানুষের কর্মে। পুরো চট্টগ্রাম বন্দর এই অকল্পনীয় ঘটনার সাক্ষী হয়ে রইল। পরের দিন রহমতকে নিয়ে তারিক তার অফিসে গেল। রহমত সেখানে বসতে খুব ইতস্তত করছিল। সে চাইছিল না তারিকের সহকর্মীরা কিছু খারাপ ভাবুক। রহমত বিনীতভাবে বলল যে সে পোর্টের একজন সাধারণ শ্রমিক, তাকে তার কাজেই ফেলে যেতে দেওয়া হোক। তারিক এই কথা শুনে মনে মনে কষ্ট পেলেও সে রহমতের আত্মসম্মান বোধকে গভীরভাবে সম্মান করত। জেটির চায়ের দোকানগুলোতে এখন কেবল তারিক আর রহমতের গল্প। যারা আগে রহমতকে তাচ্ছিল্য করত, তারা আজ তাকে সম্মানের চোখে দেখতে শুরু করল। রহমত আবার তার কাজে ফিরে গেল, কিন্তু এবার তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। এখন আর ভারী বস্তা টানতে তার আগের মতো কষ্ট হতো না, কারণ তার আত্মা তৃপ্ত হয়ে গিয়েছিল। সেদিন গভীর রাতে জেটি প্রায় জনশূন্য। রহমত তার ডিউটি শেষ করে ফেরার সময় টার্মিনাল 5-এর অন্ধকার কোণায় কিছু সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখতে পেল। তারা খুব সাবধানে একটি ছোট জাহাজে কিছু কাঠের বাক্স তুলছিল। রহমতের অভিজ্ঞ চোখ বুঝতে পারল এটা সাধারণ কোনো মাল নয়, এটা নিশ্চিতভাবে চোরাচালানের কোনো বড় চালান। সে বুঝতে পারল বড় কোনো চক্র এর সাথে জড়িত। রহমত ভাবল সে যদি এখন চিৎকার করে তবে তারা পালিয়ে যেতে পারে বা তাকে মেরে ফেলতে পারে। তার হঠাৎ মনে পড়ল ছোটবেলায় মহেশখালীতে থাকতে সে আর তারিক এক বিশেষ ধরনের শীষ বাজিয়ে একে অপরকে বিপদের সংকেত দিত। সে পকেট থেকে একটি পুরনো ধাতব টুকরো বের করে লোহার পাইপের গায়ে ঘষে সেই বিশেষ শব্দ তৈরি করল, যা রাতের নীরবতা ভেঙে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। তারিক, যে তখন কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিল, স্পিকারে সেই তীক্ষ্ণ শব্দটি শুনতে পেল। তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে জানত এই পৃথিবীতে কেবল একজন মানুষই এই সংকেত দিতে পারে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার অ্যান্টি স্মাগলিং কমান্ডো টিম নিয়ে সাইরেন বন্ধ করে সেই টার্মিনালের দিকে ছুটে গেল। তার মন বলছিল রহমত ভাই কোনো মারাত্মক বিপদে পড়েছে।
চোরাকারবারিরা রহমতকে দেখে ফেলেছিল এবং তাদের একজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। রহমত তার হাতের কাছে থাকা একটি লোহার রড দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করল। লোকগুলো তাকে টাকার লোভ দেখালো, কিন্তু রহমত গর্জনে ফেটে পড়ে বলল, তোর মতো বেঈমানদের কাছে বিক্রি হওয়ার জন্য আমি জন্মাইনি। ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে সার্চ লাইট জ্বলে উঠল এবং তারিক তার টিম নিয়ে চোরাকারবারিদের ঘিরে ফেলল। পালানোর চেষ্টা করতেই পুলিশ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সংঘর্ষের এক পর্যায়ে একজন ক্রিমিনাল রহমতের পায়ে আঘাত করল। রহমত মাটিতে লুটিয়ে পড়ল। তারিকের রাগের পারদ তখন সর্বোচ্চ সীমায়। সে অপরাধীদের কলার চেপে ধরে সোজা হাতকড়া পরাল এবং দৌড়ে রহমতের কাছে গেল। রক্তাক্ত রহমতের মুখে তখন এক প্রশান্তির হাসি। সেই ইশারায় বাক্সগুলোর দিকে দেখালো। পুলিশ বাক্সগুলো খুলতেই বেরিয়ে এলো কোটি কোটি টাকার চোরাচালানের সোনার বার। তারিক বুঝতে পারল আজ রহমত কেবল আইনকেই সাহায্য করেনি, বরং দেশের অর্থনীতিকে এক বিশাল ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। পোর্টের অন্যান্য পুলিশ অফিসাররা এই সাধারণ শ্রমিকের অসীম সাহস দেখে স্তম্ভিত হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে পুরো বন্দর এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হলো। রহমতকে পোর্টের ভিআইপি ক্লিনিকে ভর্তি করা হলো। তারিক নিজে তার পাশে দাঁড়িয়ে চিকিৎসা তদারকি করছিল। আমিনা বেগম খবর পেয়ে ছুটে এলেন। তিনি দেখলেন একজন কমিশনার নন, বরং একজন ছোট ভাই তার বড় ভাইয়ের সেবা করছে। পুরো শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। একজন সাধারণ ডক শ্রমিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোটি টাকার চোরাচালান ধরেছে। মানুষ এখন রহমতকে কেবল কুলি নয়, বরং পোর্টের নীরব পাহারাদার হিসেবে সম্মান করতে শুরু করল। সরকার তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ঘোষণা দিল, কিন্তু রহমত বরাবরের মতোই বিনয়ের সাথে তা ফিরিয়ে দিল। সে জানালো দেশের সম্পদ রক্ষা করা তার পবিত্র দায়িত্ব। সাংবাদিকদের ভিড় সামলাতে তারিক নিজেই প্রেস ব্রিফিংয়ে এলো। সে সবার সামনে বুক ফুলিয়ে বলল, যাকে আপনারা একজন সাধারণ শ্রমিক ভাবছেন, তিনি আসলে আমার জীবনের সেই মহান কারিগর, যার ত্যাগের উপর দাঁড়িয়ে আমি আজ এই চেয়ারে বসে আছি। এই খবর সারা দেশের মিডিয়ায় আলোড়ন তুলে দিল। রহমতের এই নিঃস্বার্থ চরিত্র সমাজের উঁচু নিচুর দেয়ালকে এক ধাক্কায় গুড়িয়ে দিল। রহমতের সেই পুরনো টিনের কৌটোটি এখন তারিকের অফিসের টেবিলে সযত্নে রাখা থাকে। রহমত সুস্থ হয়ে ওঠার পর তারিক তাকে তার বাসায় নিয়ে যেতে চাইল, কিন্তু রহমত বলল তার আত্মিক শান্তি এই পোর্টের সাধারণ শ্রমিকদের মাঝেই। সে এই জেটির মাটি ছেড়ে কোথাও যাবে না। তারিক তার ভাইয়ের এই জেদ বুঝতে পারল এবং তাকে সম্মান জানালো। দুজনের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হলো। তারিক পোর্টের শ্রমিকদের জন্য একটি বিশাল কল্যাণ ট্রাস্ট গঠন করল এবং রহমতকে তার আজীবন সভাপতি হিসেবে নিযুক্ত করল। এতে রহমতের আত্মসম্মানও বজায় রইল এবং সে অন্যান্য অসহায় শ্রমিকদের জন্য কাজ করার সুযোগ পেল। রহমতের এই সিদ্ধান্ত প্রমাণ করল যে আসল ক্ষমতা চেয়ারে নয়, মানুষের কল্যাণে নিহিত থাকে। শেষ পরিণতির প্রস্তুতির সাথে সাথে চট্টগ্রাম বন্দর এক নতুন রূপ পেল। তারিক এবং রহমতের এই সম্পর্ক মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। যারা একদিন শ্রমিকদের মানুষ বলেই গণ্য করত না, তারা আজ রহমতের পাশ দিয়ে যাওয়ার সময় সম্মানে মাথা নত করে। পরের দিন এক বিশাল সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারিক চেয়েছিল পুরো বিশ্ব জানুক পর্দার আড়ালে থাকা এই আসল নায়কদের কথা। রহমত অনেক জোড়াজুড়ির পর রাজি হলো, তবে শর্ত দিল সে তার সেই পুরনো ছেঁড়া নীল শার্ট পরেই অনুষ্ঠানে যাবে। রাতে কর্ণফুলীর পাড়ে দাঁড়িয়ে রহমত অনুভব করল তার জীবনের চক্রবাজ সম্পূর্ণ হয়েছে। সে যা কিছু হারিয়েছিল আজ তার চেয়ে বহুগুণ বেশি সম্মান নিয়ে ফিরে পেয়েছে। তারিকের সফলতা এবং তার নিজের এই আত্মতৃপ্তি দুটোই আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের সুবিশাল ইয়ার্ডে আজ তিল ধরনের ঠাঁই নেই। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। বাতাসে উঠছে জাতীয় পতাকা। রহমত তার সেই ঘামে ভেজা নীল শার্ট আর ৭১ নম্বর টোকেন গলায় ঝুলিয়ে মঞ্চের এক কোণায় নীরবে দাঁড়িয়েছিল। তার চোখে আজ কোনো ভয় নেই, আছে কেবল এক পবিত্র গর্ভের ছোঁয়া। মঞ্চে শহরের মেয়র, পুলিশ কমিশনার এবং অন্যান্য ভিআইপিরা বসা। তারিক তার কাস্টমসের পূর্ণ পোশাকে মঞ্চের সামনে এলো। সে মাইক্রোফোন হাতে নিতেই পুরো মাঠ নীরব হয়ে গেল। সে নিজের কোনো কৃতিত্বের কথা বলল না। সে শুরু করল মহেশখালীর সেই ঝড়ের রাতের কথা দিয়ে। তারিক ভারী গলায় বলতে শুরু করল,
আজ আপনারা আমার কাঁধে যে ক্ষমতার ব্যাজ দেখছেন তার পেছনে লুকিয়ে আছে এমন এক মানুষের ঘাম আর রক্ত যাকে এই সমাজ প্রতিদিন তাচ্ছিল্য করে। সে একে একে সেই ট্রলার বিক্রির কথা, 15 বছরের হাড় ভাঙা খাটুনির কথা সবার সামনে তুলে ধরল। উপস্থিত জনতা অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। তারিক তার নিরাপত্তারক্ষীদের ইশারা করল। তারা অত্যন্ত সম্মানের সাথে রহমতকে ভিড়ের ভেতর থেকে এসকর্ট করে মঞ্চের দিকে নিয়ে এলো। রহমতের পায়ে প্লাস্টিকের স্যান্ডেল আর পরনে সেই পুরনো পোশাক, কিন্তু আজ তাকে দেখে মঞ্চের সমস্ত ভিআইপিরা নিজেদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মঞ্চের মাঝখানে আসার পর তারিক যা করল তা দেখে সবার চোখ জলে ভরে গেল। তারিক তার মাথার সরকারি ক্যাপটি খুলে অত্যন্ত সম্মানের সাথে পাশে রাখল এবং সবার সামনে হাঁটু গেড়ে বসে রহমতের সেই ধুলোমাখা পা দুটো ছুঁয়ে সালাম করল। এটি কেবল একটি প্রণাম ছিল না, এটি ছিল সমাজের সব অহংকারের পতনের প্রতীক। মাঠে উপস্থিত হাজারো মানুষ এই দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারল না। রহমত কাঁপা কাঁপা হাতে তারিককে টেনে তুলে বুকে জড়িয়ে ধরল। সে ডুকরে কেঁদে বলল, ভাইরে, তুই অনেক বড় অফিসার, সবার সামনে আমাকে এত সম্মান দিস না। তারিক চোখ মুছে বলল, রহমত ভাই, দুনিয়ার কাছে তুমি কুলি হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার দেবতা। আজ যদি আমি তোমার পা ছুঁয়ে সালাম না করতাম তবে আমার এই ইউনিফর্ম চিরকালের জন্য বেঈমান হয়ে যেত। তারিকের মা আমেনাও মঞ্চে এসে রহমতকে নিজের সন্তানের মতো বুকে টেনে নিলেন। রহমত তার 71 নম্বর টোকেনটি দেখিয়ে বলল, আমার আসল পরিচয় এই শ্রমের মাঝেই, আমি আমার এই ভাইদের ছেড়ে কোথাও যাব না। সেই ঐতিহাসিক দিনের পর চট্টগ্রাম বন্দরের পুরো চেহারা পাল্টে গেল। শ্রমিকদের জন্য হাসপাতাল, স্কুল আর বিশ্রামের উন্নত ব্যবস্থা করা হলো। রহমত জেটিতে হাঁটলে মানুষ তাকে স্যালুট করত। মানুষ বুঝতে শিখল যে একজন শ্রমিকের ছেঁড়া শার্টের নিচেও পৃথিবীর সবচেয়ে দামি হৃদয়টি থাকতে পারে। কর্ণফুলীর ঢেউগুলো আজও সেই আত্মত্যাগের গল্প শোনায়। প্রতিদিন বিকেলে তারিক তার কাজ শেষে জেটির সেই পুরনো চায়ের দোকানে রহমতের পাশে এসে বসে। দুজনের সেই আড্ডা আজও পোর্টের মানুষের কাছে এক অবিচ্ছেদ্য দৃশ্য। রোজ বিকেলে তারা যখন একসাথে বসে চা খায় তখন পোর্টের সব অহংকার যেন ধুলোয় মিশে যায়। রহমতের সেই নীল শার্ট আজ এই শহরের সবচেয়ে বড় অহংকারের প্রতীক। চট্টগ্রামের অলিতে গলিতে আজও এই গল্প মানুষের মুখে মুখে ফেরে। এই কাহিনী শিখিয়ে দেয়, টাকা আর পদমর্যাদা নয়, মানুষের আসল বড়ত্ব নির্ভর করে তার ত্যাগের ওপর। রহমত এবং তারিকের এই গল্প যুগ যুগ ধরে মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা দিয়ে যাবে। গভীর রাতে যখন পোর্টের কোলাহল থেমে যায়, রহমত তার সেই টিনের কৌটোটিতে হাত বুলিয়ে পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়ে। তার আর কোনো চাওয়া নেই। তার ছোট ভাই আজ সমাজের রক্ষক, আর সে নিজে এক জীবন্ত কিংবদন্তি। ভোরের আজানের ধ্বনির সাথে সাথে রহমত আবার নতুন উদ্যমে তার কাজের জন্য প্রস্তুত হয়। তার মুখের হাসিতে এখন কোনো মলিনতা নেই, আছে এক পরম বিজয়ীর প্রশান্তি। পোর্টের সাইরেনগুলো যেন আজ তার এই নিঃস্বার্থ বিজয়ের গান গায়। পরিশেষে এই গল্প আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে এমন অসংখ্য রহমত প্রতিদিন নীরবে কাজ করে যাচ্ছে। আমরা প্রায়ই মানুষের পোশাক দেখে তার বিচার করি, অথচ আসল রত্নগুলো এই ধুলোবালির মাঝেই লুকিয়ে থাকে। তারিক সেদিন কেবল রহমতকে সম্মান জানায়নি, সে সম্মান জানিয়েছিল সমাজের সেই সব মেহনতি মানুষকে যারা নীরবে পৃথিবীর ভার বহন করে চলেছে। এই গল্প আজীবন আমাদের মনে করিয়ে দেবে যে নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম এই পৃথিবীতে নেই।